স্বাগতম ক্রিকফিনের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা সিরিজ কাটিয়ে বাংলাদেশ দল চলে এসেছে। পাকিস্তানকে আমরা 2-0 ব্যবধানে হারিয়েছি, হোয়াইট ওয়াশ করেছি। এই সিরিজটার পর আসলে বিশ্রামে খুব একটা সুযোগ নেই। বাংলাদেশে ভারত সিরিজের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। ভারত গতকাল আসলে 16 সদস্যের একটি দল ঘোষণা করেছে। এই দলটা কেমন হয়েছে, তাদের শক্তিমত্তা কী, দুর্বলতা কোন জায়গায়, এসব নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। ভারতের যেই দলটা দিয়েছে আপনাকে, মানে বিরাট কোহলি, রোহিত শর্মা, সব তারকারা আছেন, জসপ্রীত বুমরা আছেন, দলটা কেমন মনে হয়েছে? দলটা আসলেই মানে খুবই শক্তিশালী একটি দল। মানে বাংলাদেশের এগেনস্টে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যেহেতু ম্যাচগুলো সেই ক্ষেত্রে আসলে কোনো ছাড় দিয়ে কোনো স্কোয়াড ঘোষণা করেনি, একদম পুরো শক্তি দলের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে আসলে সবচেয়ে বড় যেই নামটা এসেছে সেটা হচ্ছে ঋষভ পান্ট। তিনি 2022 সালে বাংলাদেশের এগেনস্টেই বাংলাদেশে খেলার পরে একটা বড় দুর্ঘটনায় পড়েন। তারপরে তিনি আসলে ক্রিকেট আগেই ফিরেছেন, আইপিএল খেলেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু লাল বলে আবার তিনি বাংলাদেশ দিয়েই ফিরছেন। এখানে আসলে মানে তার ফেরাটা ইন্ডিয়া মিডিয়া বা তাকে এটা খুব বড় করে দেখছে। এছাড়া ইয়াস দয়াল, তিনি আইপিএলে পরিচিত মুখ, তিনি 5 ছক্কাকে ম্যাচ হারিয়েছেন। রিঙ্কু সিং ব্যাটিং করছিলেন, কলকাতাকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং সেই ম্যাচে। বছর অবশ্য রিডেমশন করে তিনি লাস্ট বেঙ্গালুরুর হয়ে ম্যাচ জিতিয়েছেন লাস্ট। বেঙ্গালুরুকে কিন্তু প্লে অফে তুলে নেওয়ার পিছনে বড় একটা ভূমিকা ছিল দয়ালের। এইখানে আসলে আমার মনে হচ্ছে যে দয়াল সুযোগ পেয়েছেন। মোহাম্মদ শামি আসলে ইনজুরি থেকে রিকভার করে ফিরতে পারেনি পুরোটা, যেখানে আসলে জাসপ্রীত বুমরা রয়েছেন, মোহাম্মদ সিরাজ রয়েছেন, আকাশদীপ রয়েছেন, আর সাথে ইয়াস দয়াল রয়েছেন। সো এইখানেও তারা পেসারদের একটা মানে শক্তিশালী পেস ইউনিট নিয়েই আছেন। এছাড়া স্পিন যদি দেখেন আপনি, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, পাটেল। হ্যাঁ, সো কোনো দিকেই আসলে ছাড় দেওয়ার কোনো উপায় নেই। আর প্রথমে আপনি বলেছেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি রয়েছেন, তারা আসলে থাকলে এই টিমটাকে নিয়ে আসলে একটা ভয়ঙ্কর একটা টিমই আসলে বাংলাদেশের সামনে। তবে বাংলাদেশের মানে এই ভারত যে বাংলাদেশকে একদম খাটো করে যে দেখছে না, এটা আসলে সবচেয়ে ভালো বিষয়। তারপরে পাকিস্তানের বিপক্ষে আমরা যেভাবে পারফর্ম করেছি, এরপর তো হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই। যদি তাদের এই জিনিসটা নিয়ে যদি বলি, তারা 4 জন পেসার রেখেছে এবং 4 জন স্পিনার রেখেছে, তারা কি আসলে বাংলাদেশকে কি আসলে একটু চিন্তা ভাবনায় ফেলার জন্য কি তারা এরকম একটা স্কোয়াড ঘোষণা করেছে যে চেন্নাইয়ের উইকেট আমরা সবসময় জানি যে স্পিন বান্ধব হয়, সেখানে আইপিএলের খেলাগুলোতে আমরা দেখতে পারি যে স্লোয়ার যারা বল করেন, পেসাররাও যাদের গতি কম, একটু সুইং টুইং, তারপরে তারা একটু বেশি সুবিধা পান। এই চেন্নাইয়ের মাঠে আমরা ফার্স্ট টেস্টটা খেলবো, সেই টেস্টের জন্য এরকম একটা একাদশ, তারা কি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিল? স্কোয়াড আসলে এখানে আপনি মনে করেন যে কাউকে ফেলে দেওয়ার মতো কোনো প্লেয়ার নেই। এখন আপনি যেটা বলছিলেন যে ধোকা খাওয়ানোর জন্য নাকি, বা যেহেতু চেন্নাই একটু স্পিন বান্ধব, যেহেতু চেন্নাই একটু স্লো, সেখানে হয়তো আমরা বলতে পারি যে হয়তো স্পিনাররাই এখানে বেশি সুযোগ পাবেন। এই ক্ষেত্রে কিন্তু স্পিনারদের ক্ষেত্রে আপনি জাদেজা এবং অশ্বিন দুজনেই কিন্তু অলরাউন্ডারের ভূমিকা পালন, অভিজ্ঞ দুজন স্পিনার, তারা অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তারা দুজনেই কিন্তু অলরাউন্ডার এবং স্পিনারও। এবার হয়তো আমরা তাইজুলকে সাথে নিয়ে যাব, তাইজুলও হয়তো খেলবে। এই স্পিন খুবই বেশি সম্ভাবনা আছে, যেহেতু মানে সাকিবের সঙ্গে আর কোনো বাহাতি স্পিনার আমাদের স্কোয়াডে হয়তো বা থাকবে না, সেই কারণে তাইজুলের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সো এখানে আপনি পেসার যদি 2 জনও খেলান বা 3 জন খেলবে নাকি, হয়তো বুমরা এবং সিরাজি হয়তো স্কোয়াডে মেইন 11-এ থাকবেন, বাকি হয়তো স্পিনার দিয়ে হয়তো সাজানো হবে। এই ক্ষেত্রে আসলে মানে কঠিন, মানে বাংলাদেশের জন্য খুবই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তবে আমি ঋষভ পান্টের ব্যাপারটা যদি একটু বলি, যে ঋষভ পান্ট আসলে গাড়ি দুর্ঘটনার পরে প্রায় 1 বছরের মতো তিনি ক্রিকেটের সাথেই ছিলেন, আইপিএল দিয়ে কামব্যাক করেছেন। তারপর টি-20 বিশ্বকাপে আমরা ঋষভ পান্টকে দেখেছি, তিনি দুর্দান্ত বেশ কিছু ইনিংস খেলেছেন, ভারতের জয়ে দারুণ অবদান রেখেছেন। দুলীপ ট্রফিতে ফার্স্ট ইনিংসটা কিন্তু ভালো যায়নি, তিনি 35-40, হ্যাঁ এরকম একটা হাফ সেঞ্চুরি ইনিংস। এই ইনিংসটার পরে আসলে নির্বাচকদের কোনো ভাবনা চিন্তার কোনো
মানে অবকাশই নিতে হয়নি, তারা আসলে ডিরেক্টলি কল দিয়ে দিয়েছেন যে পান চলে আসো, বাংলাদেশি বিপক্ষে আসো খেলো। আমরা তবে এই ক্ষেত্রে কিছুটা দুর্ভাগা বলতে হয় ধ্রুব জুরেলকে। আমরা জানি যে গত বছরটা ধ্রুব জুরেলের দারুণ কেটেছে। ভারত যে সময় পান্ট না থাকায়, যে সময় একজন উইকেট রক্ষক ব্যাটারের জন্য অপেক্ষা করছিল, মানে তারা পাচ্ছিল না, সেই জায়গায় কিন্তু কে এল রাহুলও ভালো ফর্মে ছিলেন না। তারপর সঞ্জু স্যামসনও আসলে ভালো করতে পারছেন, টেস্টে এতটা ভালো না। এই কারণে আসলে তারা আসলে ধ্রুব জুরেলের প্রতি আস্থা রেখেছিল, যেহেতু প্রথম শ্রেণীর ক্রিকেটের যে টুর্নামেন্টগুলো হয় ভারতে, সেখানে ধ্রুব জুরেল দারুণ পারফরমেন্স করেছিলেন। সেই কারণে আসলে আসলে এরকম আসলে হয় যে আপনি মনে করেন যে যখন এরকম বড় বড় টিমগুলো দেখবেন যে আপনি একই সময়ে ভালো ভালো প্লেয়ার থাকে, একজনের জন্য আরেকজন আসলে সুযোগ পায় না। এখন আসলে দুর্ভাগ্যজনক বশত হচ্ছে ঋষভ পান্ট যে অ্যাক্সিডেন্টের কারণে ধ্রুব জুরেল তিনি সুযোগ, তার জন্য সৌভাগ্য ছিল। কিন্তু আসলে ঋষভ পান্ট যখন ব্যাক করবেন, উনি যদি ফর্মে থাকেন, আসলে ইন্ডিয়া তাকেই সিলেক্ট করবে, এটা আসলে বলাই যায়। কারণ মহেন্দ্র সিং ধোনির পরে কিন্তু আমরা এরকম একজন অ্যাটাকিং উইকেট কিপার ব্যাটার ভারতের স্কোয়াডে আমরা দেখিনি। তারা অনেক উইকেট কিপার খেলিয়েছে, দীনেশ কার্তিককে দিয়েও কিন্তু লম্বা সময়, ধোনির অবসরের পরও কিন্তু দীনেশ কার্তিককে দিয়ে চেষ্টা করানো হয়েছে, টেস্টে করা হয়েছে, সীমিত ওভারের ক্রিকেটের তো আইপিএলের পারফরমেন্সের পর তিনি অনেক দিন ভারতের সীমিত ওভারের দলের সঙ্গে ছিলেন, তিনি আসলে ওই সার্ভিসটা দিতে পারেননি। সঞ্জু স্যামসনও পারেননি, কিন্তু সেটা কিন্তু পান্ট করে দেখিয়েছেন। পান্ট অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু তিনি গিয়ে একটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, যে ইনিংসটা মানে তার জন্য তাকে আসলে রিমার্কেবল ডিফাইন করে যে এরকম ভালো একজন ক্রিকেটার। আমি আসলে এটাই বলতে চাইছিলাম যে ঘরের মাঠের চেয়ে উনি আসলে বাইরের মাঠগুলোতে এত ভালো পারফরমেন্স করেছেন, এত অ্যাটাকিং খেলেন, ফিয়ারলেস খেলেছেন, অনেকগুলো ম্যাচ তিনি মিডল একাই বের করেছেন অ্যাটাক করে, যেটা আসলে আমরা এখন মানে ইংল্যান্ডের বাসবলের থিওরিতে যারা চলছে, যে ম্যাককালামের বাসবল থিওরিতে সে অ্যাটাকিং খেলা, তার সাথে কম্পিট করে কিন্তু পান্ট আসলে নিজে অংশগ্রহণ। ইভেন এইবার জাসওয়াল রয়েছেন, যিনি কিন্তু ওপেনিংয়েও খুবই অ্যাটাকিং। আমরা আইপিএলে তার আসলে মার্কুটে ব্যাটিং দেখে অভ্যস্ত, টেস্টেও কিন্তু তিনিও সেই একই ধরনের ব্যাটিংটা করেন, একইভাবে খেলেন। যে মানে এই যে অ্যাটাকিং, আপনি রোহিত শর্মাকে চিন্তা করেন, রোহিত শর্মা হয়তো টেস্ট মেজাজেও খেলতে পারেন, কিন্তু এই পুরা টিমটাই দেখবেন কি আপনি 1, 2, 3, 4 নম্বরের ব্যাটিং অর্ডারটা আপনি জাস্ট দেখুন, রোহিত শর্মা, ইয়াজভি জয়সওয়াল, বিরাট কোহলি, এরপরে ঋষভ পান্ট, বা আবার এখানে কিন্তু শুভমান গিলও আছেন, তিনি সুযোগ পাবেন কিনা সেটা আসলে দেখার বিষয়। কিন্তু মনে হয় লেফট রাইট কম্বিনেশনের জন্য হয়তো রোহিত শর্মা এবং জাসওয়ালই হয়তো সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু জয়সওয়াল কিন্তু লাস্ট যে কয়েকটা সিরিজে খেলেছেন খুবই ভালো পারফরমেন্স করেছেন, এই কারণে সেঞ্চুরিও তুলে নিয়েছেন। আমার যদি মানে ভুল না হয়, সাউথ আফ্রিকা সফরটা একটা সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তারপর ভারতের পেস বোলিং আক্রমণটাকে কীরকম দেখছেন আসলে সব মিলিয়ে? এখানে মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা কিন্তু ভারতের একাদশে থাকবেন প্রায় বলে দেওয়াই যায়। তবে আকাশদ্বীপের কথা আমি স্পেশালি বলি, আর সর্বশেষ যে দুলীপ ট্রফিটা গতকালকে পর্যন্ত চলছিল, দুলীপ ট্রফির শেষ হওয়ার পরে কিন্তু ভারতের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্ট এটাতে লাস্ট ম্যাচটায় 9টা উইকেট নিয়েছেন আকাশদ্বীপ। তিনি আসলে এর আগে একটা মাত্র টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে, ওই সিরিজে অভিষেক হয়েছিল তার। এরপর আসলে এই বাংলাদেশ সিরিজে ডাক পাওয়াটা তার জন্য কতটা চমকপ্রদ ছিল? আসলে উনি ওখানে পারফরমেন্স করেছেন দেখেই কিন্তু বাংলাদেশের এগেনস্টে ডাক পেয়েছেন। এখন যেহেতু জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ রয়েছেন, সেই ক্ষেত্রে আসলে ওনার সুযোগ পাওয়াটা হয়তো একটু কঠিন হতেও পারে। আবার যদি ইন্ডিয়া যদি কম্বিনেশনের কথা চিন্তা করে, যেহেতু দুইজন অলরাউন্ডার স্পিনার রয়েছেন, সেভাবে চিন্তা করে যদি পেসার একজন বাড়াতে চান, তখন হয়তো তার সুযোগটা বেশি থাকবে। কারণ আপনি এখন ইয়াশ দয়াল হয়তো ডেবিউ এখনই হয়তো হবে না, কিন্তু তারপরেও এই মোহাম্মদ সিরাজ এবং বুমরা থাকার ফলে আকাশদ্বীপের হয়তো সুযোগ পাওয়াটা একটু সমস্যা হতে পারে। কিন্তু যদি সুযোগ পায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য উনিও একজন থ্রেট হয়ে উঠবেন, কারণ রেগুলার উনি ঘরোয়াতে ভালো খেলে আসছেন। হ্যাঁ, বাংলাদেশ দলের প্রস্তুতিটা কিন্তু বেশ কয়েকদিন আগে শুরু হয়ে গেছে। আমরা গতকালকেও দেখেছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন। আজকে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের অ্যাম্বাসিতে গিয়েছেন ভিসার জন্য, মানে প্রস্তুতিটা প্রায় শুরু হয়ে গেছে। যেহেতু 12 তারিখে আমাদের টিমের ভারতে যাওয়ার কথা রয়েছে, সেটা 2-1 দিনের মধ্যে আমাদের স্কোয়াডটাও হয়তো বা দিয়ে দেবে, সেখানে খুব বেশি চমক থাকার কথা না।
তবে এখানে সাকিব আল হাসান কিন্তু স্কোয়াডের সাথে নেই, তিনি এখন কাউন্টিতে ব্যস্ত। হ্যাঁ, স্যারের সঙ্গে আজকে ম্যাচ একটা শুরু হবে, এর মধ্যে আমরা দেখছিলাম যে 4 ওভারে 20 রানের মতো খরচ করে ফেলছেন, উইকেট পাননি। আমরা আসলে সাকিবের কাছে ভালো একটা পারফরমেন্স আশা করব। সাকিবের যে এই যে একটা মানে এত বড় একটা কাউন্টি খেলার মতো যেই একটা অর্জন, সাকিব এর আগেও খেলেছেন প্রায় 1 যুগ আগে, এই ফেরাটা একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু। এইখানে আসলে মানে কাউন্টি আমরা আসলে বারবার ওই কথাগুলাই তুলতে হয় যে দেশে ফেরাটা তাকে একটু কঠিন করে দিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। সেই ক্ষেত্রে আসলে উনি যেই সব জায়গায় সুযোগ পাবেন খেলার, সেই সব জায়গা থেকেই উনি আসলে অফারটা গ্র্যাব করে নেবেন। সারেতে উনি কথা বলেছেন, তার মানে ওনার একটা টেস্ট, ওনার হয়তো 4টা টেস্ট খেলার কথা ছিল, সেখানে ইন্ডিয়ার সিরিজ যেহেতু খেলবেন তিনি, সেখানে কমিয়ে একটা টেস্ট একটা 4 দিনের ম্যাচ। আর সারে কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিচ্ছে, তারা একদম পয়েন্ট টেবিলে উপরের দিকে আছে, এই ম্যাচটা জিতলে তাদের চ্যাম্পিয়নশিপ কনফার্ম হয়ে যাবে প্রায়। সুযোগটা হাতছাড়া করেনি সারে, যে মানে সাকিব যদি একটা ম্যাচও খেলে তাদের জন্যই ভালো। না, আবার স্যারের জন্য যেই প্রবলেমটা হচ্ছে, স্যারের যেই মেইন 4-5 জন প্লেয়ার আছেন তারা ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত আছেন, তাদেরকে পাচ্ছে না। এই কারণে আসলে একজন ব্যাকআপ অভিজ্ঞ একজন ব্যাকআপ ক্রিকেটার দরকার ছিল, তারা খুব করে চাইছিল যেন সাকিব আল হাসান দলটা দেখেন। সো সেই সুযোগটা আসলে সাকিবের জন্য ভালো, তার স্যারের জন্য ভালো। সাকিব যদি এরকম লাল বলে খেলার মধ্যে থাকে তাহলে আসলে বাংলাদেশ টিমের জন্যই ভালো। বা ওনার যেই মানে ব্যাটিংয়ে যেই খরা চলছে বা বোলিংয়ে উনি ওইভাবে আগের মতো ধার নেই, এইগুলো যদি আসলে কাউন্টি খুবই বড় একটা টুর্নামেন্ট, কাউন্টি চ্যাম্পিয়নশিপ, সেখানে উনি এই কয়দিনের 4 দিনের অভিজ্ঞতাটাই কিন্তু এসেই কিন্তু কাজে লাগাতে পারবেন। আবার আপনি দেখেন কাউন্টির সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল যে টেস্টের সেই তফাৎটা কিন্তু খুবই কম, মানে যে কয়টা ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে ইন্টারন্যাশনাল টেস্টের স্পেশালি পার্থক্যটা কম, সেটা কিন্তু কাউন্টির মধ্যে একটা। ক্রিকেটের মেইন খেলাটাই কিন্তু টেস্ট যদি টেস্টের প্রস্তুতি অনুযায়ী 4 দিনের ম্যাচগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে এই কাউন্টি চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ সবচেয়ে উপরে। সো সেইখানে আপনি যখন প্র্যাকটিসের জন্য সুযোগ পাচ্ছেন, তাহলে আসলে এটা খুবই বড় একটা ফ্যাক্টর। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে এরকম একটা প্রস্তুতি নিয়ে আসাটা মানে বাংলাদেশ সাকিব দুজনের জন্যই খুবই ভালো। তবে এই সিরিজটা টোটালটা আপনি আসলে কতটা চ্যালেঞ্জিং হবে মনে করছেন? যে ফার্স্ট টেস্টটা হবে হলো চেন্নাইতে, সেকেন্ড টেস্টটা কানপুরে হবে। আজকে মেহেদী হাসান মিরাজ কিন্তু প্রেস কনফারেন্সে এসেছেন, মানে মিরপুরে, সেখানে তিনি বলেছেন যে আসলে সব টেস্ট খেলাটাই আসলে চ্যালেঞ্জিং। আপনি যেই টিমের এগেনস্টেই খেলেন না কেন, এখন যেহেতু পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ এত ভালো একটা পারফরমেন্স করেছে, সবার এক্সপেকটেশন আসলে বেড়ে গেছে যে আসলে সবাই ভাবছে যে হয়তো ইন্ডিয়ার সাথে আমরা ভালো একটা ফাইট দিব বা আমরা জিতবো এসে। কিন্তু এটা আসলে আপনি রিয়েলিস্টিকভাবে চিন্তা করলে জিনিসটা একটু কঠিন হবে, অবশ্যই একটু কঠিন হবে, কারণ তবে অসম্ভব না, অবশ্যই অসম্ভব না। ইন্ডিয়ার মাটিতে আমরা যদি একটা জয় বা একটা ফাইট দিয়ে একটা ড্র করতে পারি, সেইটা কিন্তু আমাদের ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর আস। সো আপনি এই যে আমি বারবার বলছি, প্রসেসটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু আমরা আসলে বলতে পারবো যে এক সময় আমরা টেস্টে দাপট দেখাবো। এখন আমরা পাকিস্তানের সাথে যেইভাবে জিতেছি, যেভাবে ডমিনেট করে জিতেছি, এখন যদি আমরা দেখি যে একদম আমরা ডাউনে চলে গিয়েছি ইন্ডিয়ার সাথে আমরা দাঁড়াতেই পারছি না, তখন কিন্তু আবার কোশ্চেন আসবে যে আসলে এক সিরিজের জন্যই বাংলাদেশ ভালো খেলেছে। আমাদের আসলে প্রসেসটা ঠিক রাখতে হবে। মিরাজ যেমন বলেছেন যে মানে ওই টিমটা স্কোয়াড নিয়ে কোশ্চেন করা। আমরা কিন্তু 2019 সালে কিন্তু আমরা ভারত সফরে গিয়েছিলাম, 2 টেস্টের সিরিজ ছিল, এর মধ্যে একটা কলকাতায় দিবারাত্রির টেস্টও ছিল, সেখানেও আমরা খুবই মানে বাজে পারফরমেন্স করেছিলাম। 22-এ কিন্তু আমরা মাত্র মনে আছে 3 উইকেটে হেরেছিলাম যেই টেস্টে, যেখানে মিরাজ 5 উইকেট পেয়েছিলেন সেকেন্ড ইনিংসে। সো মানে এই টিমটা, এই প্লেয়ারগুলোর সাথে বাংলাদেশ যেই টিমটা রয়েছে তারা খেলেছে, আগেও খেলেছে, কিন্তু টেস্টে আসলে আমরা কখনোই ইন্ডিয়ার সাথে তেমন একটা ফাইট দিতে পারিনি, ইন্ডিয়ার মাটিতে তো পারিনি। 2টা ড্র আছে মনে হয় আমাদের 13টা টেস্টের মধ্যে, তাও বৃষ্টির কারণে অনেকটা ফেভার পেয়েছিলাম। তো আসলে এইটা খুবই বড় একটা চ্যালেঞ্জ, আর এটা খুবই বড় একটা সুযোগ, যেহেতু আমরা একটা ভালো ফ্লোতে রয়েছি, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রয়েছি। আপনি খেয়াল করবেন যে শান্ত কিন্তু পাকিস্তান থেকে ফিরে বলেছিল আমাদের আউটসাইড থেকে কোনো ফোন আসেনি বা কোনো চাপ নেই, আমরা
চাপহীনভাবে খেলতে পেরেছি। এই খেলাটাই যদি আমরা কন্টিনিউ করতে পারি ইন্ডিয়ার সাথে, তাহলে কিন্তু আসলে যেরকম আশা করছি আমরা যে একটা ফাইট দিবে বা যদি জয় একটা আনতে পারি, তাহলে তো আসলেই অনেক বড় ব্যাপার। কিন্তু আমরা আসলে চাই যে অন্তত ফাইট দেখ, এই শক্তিশালী ইন্ডিয়ার এগেনস্টে যদি ফাইট দিতে পারি, তাহলে আমাদের টেস্টের প্রোগ্রেসটা হয়েছে এটা আমরা জোর গলায় বলতে পারবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। সাদমান, থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, বাংলাদেশের স্কোয়াডটা হয়তো বা 2-1 দিনের মধ্যে ঘোষণা করে দিবে। বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে আলোচনা করার জন্য আবার হাজির হব যে কোনো একদিন। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।